আসসালামু আলাইকুম and good day dear students. Welcome to my online class. অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুস সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ব এন্টারপ্রেনিয়রশিপ, অর্থাৎ ব্যবসা উদ্যোগ বা শিল্প উদ্যোগ। ব্যবসা উদ্যোগ বা শিল্প উদ্যোগে আমরা বেসিক্যালি থিওরিগুলো নিয়ে আলোচনা করছি। অর্থাৎ ফার্স্ট অফ অল উদ্যোগ ইন্ট্রোডিউস করা হয় 1755 সালে, বাট সেই সময় ছিল হচ্ছে ইকোনমিক প্রয়োজন, অর্থাৎ তখন শিল্প বিপ্লবের কনসিকুয়েন্স থেকে কিন্তু উদ্যোগ বিষয়টা ব্যাপকভাবে পরিচিতি লাভ করে। তো এর পরে যখন ক্রমান্বয়ে ওই ওই ডিমান্ডটা, অর্থাৎ শিল্প বিপ্লবের ডিমান্ডটা যখন শেষ হয়ে গেল, এরপরে যখন দেখা যায় বিংশ শতাব্দী আসে, তখন কিন্তু এই উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্টাডি, তখন যেটা হতো যে ইনহারেন্টলি, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে যাদের উদ্যোগ গ্রহণের গুণাবলী রয়েছে তারা উদ্যোগ গ্রহণ করতো। কিন্তু এর পরবর্তীতে কি করা হলো, যেহেতু ফ্রি মার্কেট ইকোনমি, গ্লোবালাইজেশনের টাইম, তো গ্লোবালাইজেশন পার্সপেক্টিভে যেটা করা হলো যে উদ্যোক্তা ক্রিয়েট করতে হবে, অর্থাৎ ট্রেইন আপের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করতে হবে, অর্থাৎ পণ্য সেবার মার্কেট বিস্তৃত। তো এই বিস্তৃত মার্কেটে পণ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য তো প্রচুর উদ্যোক্তা দরকার। তো এই জন্য দেখা যায় বিংশ শতাব্দী থেকে বিভিন্ন থিওরি ডেভেলপ হয়, বিভিন্ন ধরনের। আর তখন যেটা হয় যে বিজনেস ডিগ্রিজ গুলো, লাইক বিভিন্ন হার্ভার্ড বিজনেস স্কুল, এরপর হচ্ছে ম্যাসাচুসেটস এবং বিশ্বের বড় বড় ইউনিভার্সিটি গুলো এবং আমাদের দেশের ইউনিভার্সিটি গুলো, লাইক বিজনেসের উপর আলাদা করে স্পেশালাইজ ডিগ্রি দেওয়া শুরু হলো। এবং ওই ডিউরিং দ্যাট টাইম যারা সাইকিয়াট্রিস্ট ছিল তারা হচ্ছে বিভিন্ন ধরনের গবেষণামূলক প্রবন্ধের মাধ্যমে কি করলো, লাইক হচ্ছে মোটিভেশন বা বিভিন্ন ধরনের থিওরি ডেভেলপ করা হলো, যার মাধ্যমে কি ট্রেন আপ করে উদ্যোক্তাদের আলাদা করে উদ্যোক্তা তৈরি করা যায়। তো সেই থিওরিগুলোর মধ্যে আমরা প্রিভিয়াসলি যেটা দেখেছি, আমরা ডেভিড ম্যাকলেল্যান্ডের থিওরি আলোচনা করলাম। দেন হচ্ছে আমরা আব্রাহাম হারোল্ড মাসলোর নিড হায়ারার্কি থিওরির আলোচনা করেছি। দেন হচ্ছে আমরা পরবর্তীতে আজকে আমরা যেটা বিস্তারিত দেখবো সেটা হচ্ছে হার্জবার্গের টু ফ্যাক্টর থিওরি, অর্থাৎ দুইটা ফ্যাক্টরকে কিভাবে হচ্ছে যে বিজনেসের ক্ষেত্রে রিলেট করা হয়, অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে কিভাবে দুইটা ফ্যাক্টর মানুষকে মোটিভেট করে, আর একটা হচ্ছে যে তার স্যাটিসফ্যাকশন করে। অর্থাৎ একটা হচ্ছে মেইনটেনেন্স মোটিভেশন ফ্যাক্টর, একটা হচ্ছে মেইনটেনেন্স ফ্যাক্টর। তো এই ফ্যাক্টরগুলো আসলে কিভাবে তাদেরকে হচ্ছে স্যাটিসফাইড করে বা হচ্ছে তাদের ডিস্যাটিসফাইড কি করে রিমুভ করে। তো এই বিষয়গুলো বিস্তারিত দেখবো, এবং হচ্ছে তার আগে আমরা সেলফ অ্যাকচুয়ালাইজেশন যেটা বাকি ছিল সেটা নিয়ে কথা বলবো। চলো তাহলে বিস্তারিত ক্লাস শুরু করি। সো আমরা ডেভিড ম্যাকলেল্যান্ডের থিওরি আলোচনা করেছি। আব্রাহাম মাসলোর থিওরি। সো আব্রাহাম মাসলোর যেটা ছিল যে পাঁচটা নিড হায়ারার্কি থিওরি, পিরামিডের পাঁচটা নিড ছিল। ওনার ফিজিওলজিক্যাল নিড ছিল, দেন হচ্ছে সেফটি সিকিউরিটি নিড, সোশ্যাল নিড, দেন হচ্ছে এস্টিম নিড, এবং হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এই বিষয়গুলো মেইনলি ওনার রিসার্চে ছিল। তো আমরা এগুলো বিস্তারিত দেখেছি। দেন সেলফ অ্যাকচুয়ালাইজেশন হচ্ছে একটা মানুষের যতটুকু পোটেনশিয়ালিটি রয়েছে তার পরিপূর্ণ পরিপূর্ণ পোটেনশিয়ালিটিকে ইউটিলাইজ করা। অর্থাৎ তোমরা দেখে থাকবে হচ্ছে এখানে দেখো যে নিড ফর গ্রোথ, ডেভেলপমেন্ট এন্ড ইউটিলাইজেশন অফ পোটেনশিয়াল, বিকামিং অল দ্যাট ওয়ান ক্যান বি, সেলফ ফুলফিলমেন্ট। একজন যা হতে পারে সেটার সর্বোচ্চ,
তো এখানে দেখো যে আই এম দ্য বেস্ট এন্ড রিপিট আই এম দ্য বেস্ট, তো সেইটাকে আই এম দ্য বেস্ট এটাকে ইস্টাবলিশড করা, প্রতিষ্ঠিত করা। লাইক হচ্ছে তোমরা দেখো যে ভিশনারি কিছু প্রজেক্ট যারা হচ্ছে যে লাইক টেকনোলজির ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট গুলো, তো এই এই ডেভেলপমেন্ট গুলো কিন্তু দেখা গেছে যে আমাদের স্বপ্নের মতো, কিন্তু এই ডেভেলপমেন্ট গুলো হয়েছে, তো এটা কিন্তু সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যখন অ্যাকচুয়ালাইজ করতে চায় তখন কিন্তু আই এম দ্য বেস্ট এটাকে যখন প্রুভ করতে চায়। লাইক আমরা এখন খুব ক্রেজি একজন উদ্যোক্তা যে এবং হচ্ছে টপ রিচেস্ট পারসন অ্যালেন মাস্ককে আমরা দেখছি, উনি হচ্ছে মঙ্গল গ্রহে অ্যাকোমোডেশন, মঙ্গল গ্রহে বিভিন্ন ধরনের লাইক টেলসা ওনার কার, ইলেকট্রিক কার প্রজেক্ট, এরপরে তোমার হচ্ছে মঙ্গল গ্রহে বিভিন্ন ধরনের যান প্রেরণ করছে এবং হচ্ছে ওইখানে অ্যাকোমোডেশন ক্রিয়েট করার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান করছে। তো এই জাতীয় প্রজেক্ট গুলো দেখো অ্যাকচুয়ালাইজেশন যে বিষয়টা হয় যে ফার্স্ট অফ অল তো তাদের পার্সোনাল গ্রোথ গুলো থাকেই, পার্সোনাল গ্রোথ গুলোর পরেই কিন্তু সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এরপরে রিয়েলাইজিং পোটেনশিয়ালিটি গুলোকে দেখতে হয়, দেন হচ্ছে পার্সোনাল গ্রোথ থাকে, এরপরে যেটা হচ্ছে যে ফাইন্ডিং ফুলফিলমেন্ট, তার কোন সেক্টরে সে তার তার হচ্ছে ইচ্ছা বা সে ভালো করতে চায় সেই বিষয়গুলো, এবং হচ্ছে কি পিক এক্সপেরিয়েন্স, হোয়াট আ ম্যান ক্যান বি হি মাস্ট বি। আমরা ডক্টর মোহাম্মদ নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে শুনেছি, মানুষ তার স্বপ্নের সমান, অর্থাৎ মানুষ যতটুকু স্বপ্ন দেখতে পারে তো সেই রকম সে হতে পারে, তাহলে মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। তো এই জন্য যেটা হচ্ছে যে এই মোটিভেশন গুলো নিয়ে কি করতে হবে, যে লাইক আমরা দেখো যে আমরা যদি এলন মাস্কের কথা বলি, বিল গেটস এর কথা বলি, তো ওনারা কিন্তু পৃথিবীকে এক জায়গা থেকে একেবারে একেবারে অন্য জায়গায়, অর্থাৎ আধুনিকতার সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য এখনো চেষ্টা করছে। আমরা এখন দেখো যে নিউলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি, অর্থাৎ ইন্টারনেট অফ থিংস, তুমি অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে নেট কমিউনিকেশনের মাধ্যমে সবকিছু করা যাবে। তো এই যে ড্রিম, এগুলোকে সত্যি করা, তো এইরকম পার্টিকুলার সেক্টর অনুযায়ী কার এক একজনের ড্রিম কিন্তু এক এক রকম হয়। তো সেইটা ডিফারেন্স থাকলেও যেটা হয় যে কমন যে বিষয়টা, যে সেলফ অ্যাকচুয়ালাইজ করা, অর্থাৎ ওই পার্টিকুলার সেক্টরে তারা তাদেরকে সেলফ অ্যাকচুয়ালাইজ করে। তো দেখো যে এখানে সেলফ অ্যাকচুয়ালাইজেশন পিপল হচ্ছে প্রবলেম সেন্টার্ড রেদার দেন সেলফ সেন্টার্ড, অর্থাৎ হচ্ছে তারা কিন্তু প্রবলেম ওরিয়েন্টেড, অর্থাৎ প্রবলেম নিয়ে ডিল করে, দেন হচ্ছে যে আত্মকেন্দ্রিক না, তারা অলওয়েজ কি প্রবলেম নিয়ে প্রবলেম সলভিং একটা অ্যাটিটিউড থাকে, এরপরে ফোকাস অন দেয়ার এনার্জিস নন অন আ পার্টিকুলার টাস্ক। এই সেলফ অ্যাকচুয়ালাইজ পিপল কেমন হয় তাদের কিছু ফিচার আমরা এখন দেখব। তো তার মধ্যে দেখো যে তারা কিন্তু ফোকাস করে হচ্ছে তাদের এনার্জিস, তাদের যে শক্তি, সেই শক্তিমত্তার উপরে তারা রিলাই করে পার্টিকুলার টাস্কের ক্ষেত্রে। আর যারা সেলফ অ্যাকচুয়ালাইজ না, তারা কিন্তু দেখা যায় যে অর্গানাইজেশনাল রিসোর্সেস বা হচ্ছে আদার্স অন্যদের কি রিসোর্সেস রয়েছে, গভর্নমেন্টের কি রিসোর্সেস রয়েছে, সেগুলোর উপরও তারা রিলাই করে। কিন্তু few deep relationships rather than many superficial ones, অর্থাৎ অনেক সম্পর্কের চেয়ে কি তাদের কিছু সম্পর্ক থাকে সেটা হচ্ছে খুব গভীর। দেন হচ্ছে ওপেন অ্যান্ড স্পন্টেনাস, তারা হচ্ছে ওপেন থাকে এবং স্বতঃস্ফূর্ত থাকে। এরপরে হচ্ছে লাভিং অ্যান্ড কেয়ারিং, দেন হচ্ছে নট প্যারালাইজড বাই আদার্স অপিনিয়ন্স। আমাদের দেশে
দেখো এইটাকে আমরা বলতে পারি পাছে লোকে কিছু বলে। সো আমাদের আমাদের দেশের কনটেক্সটে পিছিয়ে যাওয়ার ওয়ান অফ দ্য বেসিক রিজন কিন্তু হচ্ছে পাছে লোকে কিছু বলে, অর্থাৎ পেছনে আরেকজন কি বলল সেই কিছু বললেই কিন্তু আমাদের মধ্যে যেই বিষয়টা সেটা হচ্ছে আমরা স্টপ হয়ে যাই, কিন্তু তারা কি নট প্যারালাইজড, আদার্স অপিনিয়ন্স কে কি বললো ডাজেন্ট ম্যাটার, একেবারেই কিচ্ছু আসে যায় না। লাইক ধরো যে একজন আমরা যদি একজনের উদাহরণ দেখি তাহলে জ্যাকমার কথা বলা যেতে পারে খুব সিগনিফিকেন্টলি। দেখো ওনাকে কিন্তু ওনার প্রজেক্ট গুলো নিয়ে বলেছে যে এগুলো তো কি মানে কি ধরনের প্রজেক্ট, এগুলো তো আনরিয়েলিস্টিক প্রজেক্ট, এগুলো তো কখনো হবে না। তো দেন এটা তো টোটালি ম্যাড বা এটা ক্রেজি, তুমি ইউ আর ক্রেজি পিপল, সো তোমার এই প্রজেক্টে ফান্ডিং বা আমরা ফান্ডিং করব না, এই জাতীয় বিষয়গুলো। তো দেন তার এমনি হচ্ছে যে দেখো যে তার পার্সপেক্টিভটা যে তখন সে একটা নতুন বিষয় শুরু করেছে, এমন না এই বিষয়টা এস্টাবলিশ সবাই করছে, সো এটা তো আর টেনশন করার কিছু নাই। নতুন বিষয় শুরু করেছে সেইটারই মানুষ বলছে কি যে এটা তো হচ্ছে ক্রেজি, পাগল, এটা তো তোমার ইনসান কনসেপ্ট। তো এই জাতীয় কনসেপ্ট বলার পরও কিন্তু সে কি নিজের ইন্ট্রিনসিক অর্থাৎ তার ভেতরের শক্তি নিয়ে এগিয়ে গেছে। তো এইটা হচ্ছে আদার আদার কি বললো ডোন্ট কেয়ার, দে আর সিকিউর ইন হু দে আর, হাই সেলফ এস্টিম থাকে, দে আর সিকিউর ইন হু দে আর, তারা তারা তাদের সম্পর্কে জানে। তোমরা দেখবে যে একটা গুরুত্বপূর্ণ উক্তি আছে, সেটা হচ্ছে নো দাই সেলফ, নিজেকে জানো। এটা সক্রেটিসের পপুলার একটা উক্তি, সেটা হচ্ছে যে পার্সন যখন নিজেকে জানে তখন কিন্তু অন্যদেরকে অন্যদেরকে জানা বা অন্যদের ক্ষেত্রে ইফেক্টিভ বিহেভিয়ার করা খুব ইজি, বাট নিজেকে না জানলে দেন হচ্ছে অন্যদের ক্ষেত্রে কিছুই করা যাবে না। তো ফার্স্ট হচ্ছে নিজেকে জানতে হবে। এরপরে হচ্ছে দে আর সেলফ অ্যাওয়ার এন্ড সেলফ অ্যাকসেপ্টিং, তারা কিন্তু হচ্ছে আত্মসচেতন থাকে এবং নিজেকে গ্রহণ করে। তো এই বিষয়গুলো কিন্তু সেলফ অ্যাকচুয়ালাইজড পিপলদের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। এরপরে আমরা যেটা দেখব, সো এরপরে আমরা যেই থিওরিটা আলোচনা করব তোমাদেরকে প্রথমেই আমি বলেছি, সেটা হচ্ছে যে ফ্রেডরিক হার্জবার্গের একটা থিওরি, সেটা মোস্ট পপুলারলি হচ্ছে টু ফ্যাক্টর থিওরি বলে থাকি আমরা, খুব জনপ্রিয়ভাবে ওনার থিওরিটাকে আমরা টু টু ফ্যাক্টর থিওরি বলে থাকি, টু টু ফ্যাক্টর থিওরি, ফ্রেডরিক হার্জবার্গ। তো এটাকে আবার অনেকে যেটা বলে হচ্ছে হাইজিন হাইজিন থিওরি বা মোটিভেশন মেইনটেনেন্স, হাইজিন ফ্যাক্টর অনেক সময় বলে থাকে, বা মোটিভেশন মেইনটেনেন্স, মোটিভেশন মেইনটেনেন্স। তাহলে এইটা বেসিক্যালি উনি 1968 সালে ওনার একটা পাবলিকেশন, এটা হচ্ছে দেখো পাবলিকেশনটা হচ্ছে ওয়ান মোর টাইম হাউ ডু ইউ মোটিভেট এমপ্লয়িজ, ওয়ান মোর টাইম হাউ ডু ইউ মোটিভেট এমপ্লয়িজ, এইটা ওনার একটা পাবলিকেশন ছিল, খুব হার্ভার্ড বিজনেস রিভিউতে মোস্ট রিকোয়েস্টেড আর্টিকেল। তো এইটা হচ্ছে যে এইখানেও তিনি টু ফ্যাক্টর থিওরি নিয়ে আলোচনা করেছে। বেসিক্যালি টু ফ্যাক্টর থিওরিটা হচ্ছে ওনার একটা রিসার্চ, তো এই রিসার্চটা হচ্ছে 203 জন আমেরিকান অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ তিনি একটা রিসার্চ কন্ডাক্ট করেছেন যেখানে 203 জন আমেরিকান অ্যাকাউন্টেন্ট ছিল এবং ইঞ্জিনিয়ার ছিল পিটার্সবার্গে। তো এরপরে চুজেন বিকজ অফ দেয়ার প্রফেশনস গ্রোয়িং ইম্পর্টেন্স ইন দ্য বিজনেস। তোমরা দেখো যে ওই বলেছি টাইম ফ্রেমের একটা বিষয় রয়েছে এবং নিড গ্রো হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু রয়েছে। তো এই জন্য ওই টাইমটা কিন্তু ইঞ্জিনিয়ার্স লাইক হচ্ছে এদের ডিমান্ড বাড়ছিল,
এদের ডিমান্ড বেড়ে যাচ্ছিল। অ্যাকাউন্টেন্টস, ইঞ্জিনিয়ার্স বাড়লে, ফার্ম করলে, বড় বড় বিল্ডিং করলে সেক্ষেত্রে অবশ্যই হিসাব মেনটেন করতে হবে, অ্যাকাউন্টেন্ট দরকার। তো তাদের প্রফেশনের ডিমান্ড বাড়ার জন্য যেটা হয়েছে যে একটা ওই তাদেরকে নিয়ে রিসার্চটা করা হয়। এখন দেখো এরপরে কি বললো, সাবজেক্ট ওয়ার আস্ক to relate times when they felt exceptionally good, তারা good or bad about their present job or any previous job, তাদের জব প্রোফাইল অর্থাৎ যেই জব করতেছে বা যেই জব করেছিল এই ক্ষেত্রে তারা কখন খুব ভালো বোধ করেছে, খারাপ বোধ করেছে, এই বিষয়গুলোকেই মেইনলি দেখানো হয়েছে। তো এখন টু প্রোভাইড রিজনস, এটা হলো যে টু প্রোভাইড রিজনস, কেন কেন ভালো বোধ করলে কেন, আর যদি খারাপ বোধ করে সেটা কেন। ডেসক্রিপশন অফ সিকোয়েন্স অফ ইভেন্টস গিভিং রাইজ টু দ্যাট পজিটিভ অর নেগেটিভ ফিলিংস। তো এইগুলো, এইটা ছিল হচ্ছে পার্সপেক্টিভ মোটিভেশন থিওরি। তোমরা এগুলো আমরা তোমাদেরকে পড়িয়েছি, ফার্স্ট ইয়ারও আমরা পড়িয়েছি, বাট হচ্ছে ডিটেইল, এখন আমরা ডিটেইল পড়াচ্ছি। আর এটা কিন্তু আরেকটা বিষয় নোট করে রাখো, এটা খুব সিগনিফিকেন্ট কোশ্চেন, প্রিভিয়াসলি তোমাদের বোর্ড অর্থাৎ বোর্ড এক্সামে এসেছিল, ন্যাশনাল ইউনিভার্সিটি ফাইনালে এসেছিল। সো আসলে কি হার্জবার্গের থিওরিটা কি, দেখো যে থিওরিটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা বেসিক্যালি হচ্ছে দুইটা ফ্যাক্টর, দুইটা উপাদানের বেসিসে, টু ফ্যাক্টর বলাই আছে যে দুইটা উপাদান, এখানে দুইটা উপাদান থাকবে। তাহলে ফার্স্ট যেই উপাদান বা ফার্স্ট সেকেন্ড যাই বলি আমরা, এইটা ফার্স্ট বলতে হবে মেইনটেনেন্স বা হাইজিন ফ্যাক্টর। প্রথমে কি থাকতে হবে, মেইনটেনেন্স বা হাইজিন ফ্যাক্টর, এরপরে সেকেন্ড যেই উপাদানটা থাকতে হবে সেটা হচ্ছে মোটিভেশন ফ্যাক্টর। সো এই হচ্ছে টু ফ্যাক্টর। আমরা চলো বিস্তারিত দেখি আসলে কি টু ফ্যাক্টর। এখন টু ফ্যাক্টরের ক্ষেত্রে এখানে দেখো যে আমরা দেখতে পাচ্ছি ডিস্যাটিসফায়ার, একটা ফ্যাক্টর হচ্ছে ডিস্যাটিসফায়ার, অর্থাৎ এই ফ্যাক্টর যদি না থাকে তাহলে এমপ্লয়িরা হচ্ছে ডিস্যাটিসফাইড হয়। সরি, এই ফ্যাক্টর ল্যাক অফ মোটিভেশন ফ্যাক্টর or hygiene factor, employees become dissatisfied, এই ফ্যাক্টরগুলো যদি না থাকে, কি কি ফ্যাক্টর দেখো, ওয়ার্কিং কন্ডিশন যদি প্রপার না হয় তাহলে এমপ্লয়িরা কিন্তু কাজ করতে চাইবে না। লাইক হচ্ছে তোমার ধরো যা ওই সময়টা যেই বিষয়টা ছিল, ইঞ্জিনিয়ার এবং নলেজ ওয়ার্কার, কিন্তু ইউএসএ বেসিক্যালি নলেজ ওয়ার্কার, এখন তাদের ওয়ার্ক কন্ডিশনের ক্ষেত্রে যদি খুব নয়েজ হয় তাহলে কিন্তু কনসেন্ট্রেট করা সম্ভব না। তাহলে সেই জন্য হচ্ছে নয়েজ রিমুভ করতে হবে। এরপরে দেখা গেল যে এক্সেসিভ হিট, খুব গরম, সেক্ষেত্রেও কিন্তু কাজ করতে পারবে না। আবার দেখা গেছে যে টু কোল্ড, অনেক ঠান্ডা, তখনও কিন্তু কাজ করতে পারবে না। তো এই জাতীয় ওয়ার্কিং কন্ডিশন গুলো কি রয়েছে, তো এই জাতীয় বিষয়গুলো কিন্তু খুব সিগনিফিকেন্ট। এটা আমরা এক্সটার্নাল এনভায়রনমেন্ট বললাম, কন্ডিশন বলতে ওয়ার্কিং কন্ডিশন। এখন দেখো ইন্টারনাল এনভায়রনমেন্টের ক্ষেত্রে, যে ইন্টারনাল এনভায়রনমেন্টের ক্ষেত্রে যদি পলিসিস ঠিক না হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ প্র্যাকটিসেস ঠিক নাই, তাহলে সেই ক্ষেত্রে তোমার পলিসি, লিভ পলিসি, অর্থাৎ এমপ্লয়ি ছুটি লাগবে, ছুটি নাই, বা হচ্ছে যে ছুটি, যেটা হচ্ছে যে অফিস আওয়ার, ওয়ার্কিং আওয়ার, এই জাতীয় বিষয় নিয়ে সমস্যা হতে পারে। এরপরে হচ্ছে যে তার বোনাস, ইনসেন্টিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি, অর্থাৎ অর্গানাইজেশনে অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনিক যে বিষয়গুলো রয়েছে, এটা তোমার ধরো যে এন্ট্রি হওয়া এবং বের হওয়ার পরে প্রত্যেকটা তার যে সিট এবং হচ্ছে প্রত্যেকটা বিষয় কিন্তু তার যে সুযোগ সুবিধা, প্রত্যেকটা বিষয় কিন্তু অ্যাডমিন এনশিওর করে। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাসিলিটি যদি ভালো না হয়, প্র্যাকটিস যদি না হয়, বা তুমি ধরো অর্গানোগ্রাম, এখন অর্গানোগ্রামে এমন হলো যে দুইজন একই স্টেজে একই সাথে ঢুকে একজন খুব কোনো
অর্থাৎ তাদের যে প্রমোশন হবে সেটার হয়তো একটা স্টেপ বা একটা স্ল্যাব কম বেশি থাকতে পারে, কিন্তু এখন যদি 3-4টা স্ল্যাব কম বেশি হয়, এইখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ প্র্যাকটিসটা ভালো না, অর্থাৎ পুর অ্যাডমিনিস্ট্রেটিভ প্র্যাকটিস। তো এইখানে একজন একজন ধরো ম্যানেজার হয়ে গেছে আর একজন হচ্ছে যে এখনো সিনিয়র এক্সিকিউটিভ, সো এখানে কিন্তু ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করবে। স্যালারি বেনিফিটস, অর্থাৎ অর্গানাইজেশন শুধু ওয়ার্ক ওরিয়েন্টেড, স্যালারি বা এমপ্লয়ি তাদের স্যালারি বেনিফিটস নিয়ে দে আর নট কনসার্ন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হবে। সুপারভিশন, সুপারভিশন হচ্ছে যে যদি ল্যাক অফ সুপারভিশন হয় তাহলে ল্যাক অফ সুপারভিশন অর্থাৎ 10জন স্টাফ জব করছে, এখন কেউ হলো সেলফ মোটিভেটেড, একজন ভালো করছে বা তার সে তার নিজেকে মোটিভেট করে ভালো করছে, কিন্তু যদি যারা যারা ভালো যারা ফাঁকি দিচ্ছে, কাজ করছে না, এখন যদি তাদের সুপারভাইজ না করা হয় তখন কিন্তু যে ভালো করছে সেও কিন্তু ডিস্যাটিসফাইড হবে, এবং হচ্ছে সেও কি তার ভালো করা বন্ধ করে দিবে। এবং স্ট্যাটাস, জব সিকিউরিটি, এখন এইটা খুব দেখো যে আমাদের বাংলাদেশের প্রাইভেট সেক্টরের টু মাচ ইনসিকিউর জব, যে কারণে কিন্তু যে যেটা হচ্ছে যে পার্সনের অলওয়েজ দে হ্যাভ ফিয়ার যে লস্ট জব, কখন তাদের জব চলে যাবে সেই ভয় থাকতে হচ্ছে, কাজ করবে কখন, খুব ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং। তাহলে এইটা কিন্তু অর্গানাইজেশনের ডেভেলপমেন্টের পথে অনেক বড় ব্যারিয়ার, অর্থাৎ হচ্ছে তারা ইনসিকিউর জবের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বা এটা হচ্ছে যে ইনোভেটিভ কিছু হয় না। তো এইটা কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরে খুব হচ্ছে যে প্রবল একটা বিষয়, যেই জন্য এই সেক্টরে মানুষ খুব একটা আসতে চায় না বা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। এই এনভায়রনমেন্ট কিন্তু অবশ্যই রিমুভ করতে হবে সাউন্ড ডেভেলপমেন্টের জন্য। কোওয়ার্কার কোওয়ার্কারদের সাথে রিলেশন, অর্থাৎ যারা এখন তো মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট, গ্লোবালাইজেশনের কারণে বিভিন্ন দেশ, বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন ভাষাভাষী ওয়ার্কারদের সাথে একসাথে কাজ করতে হচ্ছে। এখন পলিসি এবং কোওয়ার্কারদের সাথে রিলেশনশিপ ভালো না থাকলে তখন কিন্তু বাট টু মাচ পলিটিক্স, তো এই জাতীয় বিষয়গুলো কিন্তু ডিস্যাটিসফাইড করে পার্সোনাল লাইফ। এখন অর্গানাইজেশনে এমন হলো যে শুধু অর্গানাইজেশনই আছে, পার্সোনাল লাইফ বা এই জাতীয় কোনো কিছু নেই। এরপরে এই এই বিষয়গুলো ইফ কি ডিস্যাটিসফাই হাইজিন ফ্যাক্টর ইজ ওকে, দেন হচ্ছে মোটিভেটরস কি লাগবে, তার হচ্ছে রিকগনিশন, অ্যাচিভমেন্ট, দেন হচ্ছে অ্যাডভান্সমেন্ট, এরপরে হচ্ছে কি তার যে অর্থাৎ রিকগনিশন দেওয়া হয় অ্যাচিভমেন্ট এবং অ্যাডভান্সমেন্ট হচ্ছে যে তাকে প্রমোশন দেওয়া হয়, অ্যাচিভমেন্ট তাকে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড দেওয়া হয়, সিম্বল অফ এক্সেলেন্স, রিকগনিশন তার তার বিষয়টাকে রিকগনাইজ করা হয়। এই জন্য দেখবে যে টপ এক্সিকিউটিভ যারা হচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের পার্টস, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দেওয়া হয়, লাইক এয়ার ট্রাভেল করা বা হচ্ছে তাদের ফ্যামিলি ট্যুরে পাঠানো, এই জাতীয় বিভিন্ন ধরনের পার্টস দেওয়া হয়। এরপরে দেখবে হচ্ছে গ্রোথ, অর্থাৎ তার ক্যারিয়ারের গ্রোথ থাকতে হবে, তাহলে সে কি হবে, মোটিভেটেড হবে, সে হচ্ছে যে তার বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করবে। রেসপন্সিবিলিটি উইদাউট রেসপন্সিবিলিটি তো দেন হচ্ছে তাকে বোঝাই যাবে না, তাকে হচ্ছে যে ইউটিলাইজ করা, অর্গানাইজেশন যখন একটা এইচআরকে ইউটিলাইজ করতে চায় তাকে তো অবশ্যই কি করতে হবে, রেসপন্সিবিলিটি দিতে হবে। জব চ্যালেঞ্জ, এখন এমন রেসপন্সিবিলিটি দেয়া হলো যেখানে হচ্ছে যে সে কোনো চ্যালেঞ্জ নাই, অর্থাৎ একটা অর্গানাইজেশনের সিইও কে যদি এরকম একটা গ্রুপ অফ কোম্পানি সিইও কে যদি সিঙ্গেল কোম্পানি সিইও করে দেয়া হয়, তার তো বেসিক্যালি হচ্ছে যে এইটা তার কাছে ওই রকম রেসপন্সিবিলিটি বা ওই রকম কোনো জব মনে হবে না, তার কাছে তো এটা খুবই রেগুলার একটা বিষয়, যেখানে গ্রুপ অফ কোম্পানিতে অনেকগুলো কোম্পানি সে অপারেট করে এসছে। তাহলে এইরকম গ্রুপ অফ কোম্পানি সিইও ছিল, যদি সামহাও এরকম হয় না ইন প্র্যাকটিক্যালি, যেটা প্রফিটের কারণে নিয়ে আসতে পারে, যে খুব প্রফিটের ক্ষেত্রে বা মাল্টিন্যাশনাল সিঙ্গেল কোম্পানিগুলো কিন্তু হচ্ছে যে
গ্লোবালি অপারেট করে, তো তাদের ক্ষেত্রে ডিফারেন্ট চ্যালেঞ্জ হয়ে থাকে, ডিফারেন্ট চ্যালেঞ্জেস হয়ে থাকে। তো এরকম চ্যালেঞ্জ থাকতে হবে, জব চ্যালেঞ্জ থাকতে হবে। তো এইখানে দেখো যে এরপরে ডিস্যাটিসফ্যাকশন, হার্জবার্গ নির থিওরির ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করে যেটা হচ্ছে যে হাইজেন ফ্যাক্টর, ইনফ্লুয়েন্স বাই ডিস্যাটিসফ্যাকশনটা হাইজেন ফ্যাক্টর, যেগুলো আমরা বলেছি। তোমরা দেখো একটু ওয়ার্কিং কন্ডিশন রয়েছে, কোয়ার্কার সিলেকশন রয়েছে, পলিসিস, রুলস, সুপারভাইজার কোয়ালিটি। এই ইয়ে তোমরা আমরা রিসার্চে দেখেছি যে মোস্ট অফ দ্য এইচআর, আমি একেবারে টোটাল কারেক্ট ফিগারটা না বলতে পারলেও মোস্ট অফ দ্য এইচআর লিভ দেয়ার বস, নট দেয়ার কোম্পানি। অর্থাৎ আমরা যদি বলি যে অর্গানাইজেশন একজন এইচআর কেন ছেড়ে যায়, এখানে রিসার্চ বলছে যে আমরা যদি রিসার্চের রেজাল্টস অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো যে আসলে এইচআর অর্গানাইজেশনকে ছেড়ে যায় না, এইচআর ছেড়ে যায় হচ্ছে তার বসকে। সে তার বসের প্রতি ডিস্যাটিসফাইড। মোস্ট অফ দ্য কেসেস কিন্তু এইটাই হয়। তো তার যে সুপারভিশন, এই জন্য এইটা, এবং এইটা প্রুভেন ট্রুথ, এই জন্য অর্গানাইজেশনকে এই বিষয়টা ফোকাস করতে হবে যে বস হাউ দে রিয়াক্ট টু দেয়ার সাবঅর্ডিনেট। এইখানে সাবঅর্ডিনেট মানে কলিগ, এইখানে সাবঅর্ডিনেট মানে কিন্তু সার্ভেন্ট না। এই জাতীয় বিষয়গুলোকে খেয়াল করতে হবে। তো এই জন্যই হচ্ছে মোস্ট অফ দ্য এইচআর কি করে, তাদের বসকে ছেড়ে যায়। অর্গানাইজেশনকে ম্যাক্সিমাম অর্গানাইজেশনই কিন্তু হাইজিন ফ্যাক্টরগুলো ওকে থাকে। এইটা হচ্ছে যে 19-20 থাকে, কিন্তু এরকম হয় না যে যে 15-20। তো সেই ক্ষেত্রে সমস্যা হয় সুপারভাইজার, বস, এটা খুবই বা সুপেরিয়র। তার জন্যই অর্গানাইজেশন বা কোম্পানি লুজ বেস্ট এইচআর, কোম্পানি লুজ দেয়ার বেস্ট এইচআর। দ্য রিজন, দ্য মেইন রিজন বা সুপ্রিম রিজন ইজ কি সুপেরিয়র, নট সুপেরিয়র সুপারভিশন স্টাইল। এইটাকে ঠিক করতে হবে। তো দেখো এখানে কি বলছে, এখানে বলছে ইমপ্রুভিং দ্য স্যাটিসফায়ার ফ্যাক্টরস ইনক্রিজ জব স্যাটিসফ্যাকশন। স্যাটিসফায়ার ফ্যাক্টর হচ্ছে যে জব স্যাটিসফ্যাকশনকে ইনক্রিজ করে। হাইজিন ফ্যাক্টরকে যদি আমরা ইমপ্রুভ করি তাহলে এইটা ডিক্রিজ করে জব ডিস্যাটিসফ্যাকশন। এই এরিয়াটাকে যদি আমরা কারেক্ট করতে পারি তাহলে হচ্ছে ডিস্যাটিসফ্যাকশন কমে যাবে। আর এই এরিয়াটাকে যদি আমরা ঠিক করতে পারি, অর্থাৎ এইখানে যদি আমরা কারেক্ট করতে পারি তাহলে হচ্ছে যে এইখানে স্যাটিসফ্যাকশন, অর্থাৎ তার হচ্ছে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন উইল বিকাম হায়ার, এটা বাড়বে। যত এখানে আমরা যত পার্সোনাল গ্রোথ বা এই জাতীয় বিষয়গুলোকে আমরা যত প্রায়োরিটি দিব তত কি হবে, তাদের হচ্ছে স্যাটিসফ্যাকশন বাড়বে। সো এইখানে দেখো যে আরো যেটা আমরা বলছি যে টু ফ্যাক্টর থিওরির হার্জবার্গের দেখো যে স্টাফ ইজ ডিসস্যাটিসফাইড অ্যান্ড আনমোটিভেটেড। ফার্স্ট, প্রথম যে স্টাফ হচ্ছে কি ডিস্যাটিসফাইড থাকে, মোটিভেটেড থাকে না, তাহলে তাকে কি করতে হয়, ডিস্যাটিসফাইড রিমুভ করতে হবে। ফার্স্ট আমাকে কি করতে হবে, ডিস্যাটিসফাইডটাকে রিমুভ করতে হবে। এটা আমি কি করতে পারি, হাইজেন ফ্যাক্টর। এটা কি কার মাধ্যমে করা যেতে পারে, হাইজেন ফ্যাক্টর বা মোটিভেশন ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলোর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে এইগুলোকে আমি রিভাইজ করতে পারি। এইগুলোকে রিভাইজ করলে দেন হচ্ছে ডিস্যাটিসফ্যাকশন রিমুভ হবে। দেখো এখানে এই কলামটা কি বলা হলো, যে স্টাফ ইজ নট ডিস্যাটিসফাইড, সে অসন্তুষ্ট না, কিন্তু আবার হচ্ছে বাট আনমোটিভেটেড। এইখানে দেখবে যে অর্গানাইজেশনে হচ্ছে খুব ভালো স্যালারি দিচ্ছে, এরপরে হচ্ছে পলিসিস ভালো, সুপারভাইজ ভালো, সব ভালো, কিন্তু দেখা গেছে যে ওই অন্যান্য অর্গানাইজেশন সিম্পলি, আমি যদি বলি যে মেডিকেশন ফ্যাসিলিটি, একটা অর্গানাইজেশনের মেডিকেশন ফ্যাসিলিটি খুব ভালো। তো অর্গানাইজেশন এই ক্ষেত্রে যেখানে মেডিকেশন ফ্যাসিলিটি ভালো, এরপরে হচ্ছে যদি এরকম হয় যে তার কেরিয়ার ব্লক,
কেরিয়ার ব্লক, আরেকটা হতে পারে যে কেরিয়ার ব্লক, সেইখানে থাকবে, স্যালারি পাবে, ভালো পলিসির মধ্যে থাকবে, কিন্তু হচ্ছে তার পার্সোনাল লাইফ নাই। এরকম অনেক অর্গানাইজেশন আছে। বা কেরিয়ার ব্লক, তো তখন কিন্তু সে নট ডিস্যাটিসফাইড, কিন্তু আনমোটিভেটেড, মোটিভেটেড হবে না, কারণ তার মধ্যে কিন্তু যে তার কেরিয়ার জব লাইফ ব্যালেন্সটা নেই। তো এই জন্য জব লাইফ ব্যালেন্স এবং হচ্ছে কেরিয়ার, এইগুলোতে ফোকাস করলে যেটা হচ্ছে যে সে মোটিভেটেড হবে। এখন এইখানে তোমাদের ক্ষেত্রে যদি উদাহরণ বলি, বা লাইক তোমরা এক্সামে ভালো করলে, এখন এক্সামে ভালো করলে সিম্পলি কি হতে পারে, কিছু একটা দিল, কিছু একটা গিফট দিল, তো সেইটা কিন্তু কি নট ডিস্যাটিসফাইড। তুমি হচ্ছে এটা হচ্ছে হাইজিন ফ্যাক্টর, তোমাকে একটা কিছু দিল, একটা কিছু গিফট দিল, একটা সেলফোন দিল, বা যে কোনো একটা একটা সেলফোন কিনে দিল, বা তোমাকে ভালো খাবার কিনে দিল, পোশাক কিনে দিল, এই জাতীয় বিষয়গুলো, কসমেটিক্স কিনে দিল, এই জাতীয় বিষয়গুলো কি হচ্ছে হাইজিন ফ্যাক্টর। আর যদি এরকম হয় যে তোমার ড্রিম, তুমি হচ্ছে তোমার ড্রিম হচ্ছে একটা স্কুটি, তো এখন তোমাকে একটা স্কুটি কিনে দিল, তো সেইটা কিন্তু তোমাকে তুমি যে ভালো করেছো পরবর্তীতে তোমার টার্গেটকেই চেঞ্জ করে দিবে, যে এইবার যতটুকু ভালো করেছো তার চেয়ে মাল্টিপ্লায়ার, অর্থাৎ সর্বোচ্চ, অর্থাৎ এখানে কিন্তু তোমার ড্রিমকে ফুলফিল করছে। তো এই যে মোটিভেশন তোমাকে মোটিভেট করবে, তো এই ফ্যাক্টরটার কারণে যেটা হয় যে স্টাফ ইজ স্যাটিসফাইড, পরিপূর্ণ, সে খুশি থাকে এবং হচ্ছে মোটিভেটেড হয়। কি হয়? মোটিভেটেড হয়। তো তোমাদের ক্ষেত্রে একটা উদাহরণ দিলাম, এবং অর্গানাইজেশনের ক্ষেত্রেও উদাহরণ দিয়ে বললাম। তো এইগুলো হচ্ছে বিষয়, এই বিষয়গুলো মেনলি রোল প্লে করে একজনের স্যাটিসফ্যাকশন ডিস্যাটিসফ্যাকশনের উপর। এবং এই জন্য এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মোটিভেট করলে তখন কিন্তু দে ওয়ান্ট টু কন্ট্রিবিউট, এবং হচ্ছে ইনোভেট করতে চায়। এই এখন গ্লোবাল মার্কেটে টিকে থাকার জন্য ইনোভেশনের বিকল্প কিন্তু নেই। একেবারে রিপিটেড সার্ভিস, রিপিটেড প্রোডাক্ট দিয়ে কিন্তু টিকে থাকা সম্ভব না। তো আজকে এই পর্যন্তই, দ্যাটস অল ফর দ্য টাইমিং। ভালো থাকো, আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।